আজকে শুরু করছি কম্পিউটার জেনারেশন বা কম্পিউটারের প্রজন্ম। এর আগে যখন প্রথম পড়ানো শুরু করেছিলাম তখন বলেছিলাম যে মানুষ যেরকম আদিম মানুষ যেরকম বিভিন্ন প্রজন্মের মধ্যে দিয়ে বা বিভিন্ন বিবর্তনের মধ্যে দিয়ে যেরকম আধুনিক মানুষে পরিণত হয়েছে, এই কম্পিউটারও কিন্তু ঠিক বিবর্তনের মধ্যে দিয়ে বর্তমানের আধুনিক কম্পিউটার বা মডার্ন কম্পিউটারে পরিণত হয়েছে। প্রথম যখন কম্পিউটার আবিষ্কার হয়েছিল, যেমন ধরো বলেছিলাম পাস্কাল লাইন হোক বা বিভিন্ন রকম হারমান হলরিতের ট্যাবুলেটর হোক, সেই যে সমস্ত কম্পিউটারগুলো, সেই কম্পিউটারগুলোকে বিজ্ঞানীরা বিভিন্নভাবে আপডেট করতে করতে বর্তমানে কিন্তু এই 5th জেনারেশন বা 6th জেনারেশনের এই আধুনিক কম্পিউটারে পরিণত করেছে। তো এটা কি একবারেই সম্ভবপর হয়েছে? নিশ্চয়ই না, একবারও সম্ভবপর হয়নি। তাহলে আজকে আমরা দেখব সে কীভাবে পরপর প্রজন্ম অনুসারে যে কম্পিউটারগুলো আপডেট হতে হতে আজকের নতুন কম্পিউটার বা মডার্ন কম্পিউটারগুলো আমরা হাতে পেয়েছি, তার পর্যালোচনাটা দেখব। প্রথমে দেখো রয়েছে প্রথম প্রজন্ম। প্রথম প্রজন্মে দেখো ওপরে রয়েছে 1940 টু 1956। এই যে সময় যে প্রজন্মটা, এটা হচ্ছে প্রথম প্রজন্মের সময়। এখানে সালটা কিছুটা পরিবর্তন হতে পারে, কোনো কোনো বইয়ে কিন্তু একটুখানি ভ্যারি করতে পারে সালটা। তবে এখান থেকে এর বৈশিষ্ট্য, এর উদাহরণ, সুবিধা এবং অসুবিধা, এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। এখান থেকেই টিকা হিসাবে আসে, এগুলো ভালো করে পড়তে হবে। এই বৈশিষ্ট্য পড়তে হবে, প্রথম প্রজন্মের কম্পিউটারের উদাহরণ পড়তে হবে, সুবিধা পড়তে হবে, অসুবিধা পড়তে হবে। এই জিনিসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথমে দেখো বলছে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কী ছিল? এই প্রজন্মের কম্পিউটারের প্রধান ইলেকট্রনিক যন্ত্রাংশ হচ্ছে ভ্যাকিউম টিউব। এটা হচ্ছে মূল উপাদান। এই মূল উপাদান হচ্ছে ভ্যাকিউম টিউব। এই মূল উপাদান বা ভ্যাকিউম টিউব কিন্তু বর্তমানের সিআরটি মনিটরের পিছনে লাগানো থাকে, সেটা হচ্ছে ভ্যাকিউম টিউব। ভ্যাকিউম টিউব যদি দেখতে চাও দেখিয়ে দিচ্ছি। এ দেখো, এটা হচ্ছে একটা ভ্যাকিউম টিউবের ছবি। দেখতে এরকম হয়, এর মধ্যে অ্যানোড, ক্যাথোড, হেডগুলো থাকে, তার মাধ্যমে এগুলো প্রসেস করতো। বর্তমানে এগুলো সিআরটি মনিটরের পেছনে লাগানো থাকে, যদিও এখনো সিআরটি মনিটর এখন বাজার থেকে অবলুপ্ত। এরপরে দেখি ইনপুটের জন্য 2 নম্বর পয়েন্ট। দেখো, ইনপুটের জন্য এই সময় পাঞ্চ কার্ড ব্যবহার করা হতো। পাঞ্চ কার্ড আগে দেখিয়েছি আমি। আউটপুটের জন্য পাঞ্চ কার্ড ব্যবহার করা হতো। এই সময়কার কম্পিউটারগুলি আকারে অনেক বড় ছিল। এগুলিকে রাখার জন্য একটা বড় বড় ঘর লাগতো। আমাদের একটা বড় ঘরে যেরকম সাইজ, ঠিক সেরকম একটা ঘরে একটা কম্পিউটার এঁটে যেত। ঠিক আছে। প্রাথমিক সংরক্ষণ হিসাবে ম্যাগনেটিক ড্রাম বা সেকেন্ডারি মেমোরি হিসাবে পাঞ্চ কার্ড ব্যবহার করা হতো। ভ্যাকিউম টিউব ব্যবহার করার জন্য যন্ত্রটা খুবই তাপ উৎপন্ন করত। এটা হচ্ছে সব থেকে বড় একটা অসুবিধা। এর মধ্যে অনেকগুলো ভ্যাকিউম টিউব লাগানো থাকতো, যার জন্য ঘর খুব গরম হয়ে যেত। তার জন্য অনেকগুলো এসি লাগাতে হতো ঘরটাকে ঠান্ডা করার জন্য। এর যে প্রসেসিং স্পিড ছিল সেটা কিন্তু খুব স্লোলি ছিল। এর থেকে যে আউটপুটগুলো বেরোবে সেটাও যে পুরোপুরি গ্যারান্টি হবে, নির্ভুল আউটপুট দিয়েছে, যেরকম হারে ইনপুট দেওয়া হতো সেই হারে যে নির্ভুল আউটপুট দিয়েছে সেটা কিন্তু বিশ্বাসযোগ্য ছিল না। এই কম্পিউটারগুলো চালু রাখার জন্য প্রচুর পরিমাণে বিদ্যুৎ কনজাম্পশন করত। এটা হচ্ছে একটা বড় অসুবিধা। এর উদাহরণগুলো তোমরা পড়বে, যেমন এনিয়াক, এডস্যাক, এডভ্যাক, ইউনিভ্যাক, এগুলো হচ্ছে প্রথম প্রজন্মের কম্পিউটারের উদাহরণ। এর সঙ্গে সুবিধা পড়বে, এই প্রজন্মের কম্পিউটারের গঠন তুলনামূলকভাবে অনেক সহজ এবং সরল ছিল। অসুবিধা পড়বে, এই প্রজন্মের কম্পিউটার আয়তন অনেক বড় ছিল, প্রচুর পরিমাণে বিদ্যুৎ শক্তি অপচয় হতো। প্রচুর পরিমাণে বিদ্যুৎ শক্তি প্রয়োজন হতো ওই কম্পিউটারগুলো চালাতে জন্য, কারণ ওর মধ্যে অনেক বড় বড় ভ্যাকিউম টিউব ছিল, অনেকগুলো ছিল ভ্যাকিউম টিউব। সেই ভ্যাকিউম টিউব চালানোর জন্য প্রচুর পরিমাণে কারেন্ট লাগতো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হতো, এই জন্য ঘরগুলিকে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে রাখা হতো। এগুলো হচ্ছে এর সুবিধা এবং অসুবিধা। এটা হচ্ছে ভ্যাকিউম টিউব, আমি একটু আগে দেখালাম। পরবর্তী পর্যায়ে যাই আমরা দ্বিতীয় প্রজন্ম। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারগুলো প্রথম প্রজন্মের থেকে একটু উন্নতি হলো, একটু আপডেট করলো। এবার দেখি এর মধ্যে বৈশিষ্ট্যগুলো কি আছে। এই প্রজন্মের কম্পিউটারের প্রধান ইলেকট্রনিক যন্ত্র বা প্রধান উপাদান হচ্ছে ট্রানজিস্টর। এটা হচ্ছে, দেখো, ট্রানজিস্টরের ছবি আমি দিয়ে দিয়েছি। দেখো, 3টে সারফেস রয়েছে, এই 3টে পয়েন্টের মধ্যে দিয়ে লাগাতে হতো। এটা হচ্ছে একটা ট্রানজিস্টর। এটা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের মূল উপাদান। ইনপুট ইউনিট হিসাবে পাঞ্চ কার্ড এবং ম্যাগনেটিক টেপ ব্যবহার করা হতো। আউটপুটের জন্য পাঞ্চ কার্ড বা কাগজ ব্যবহার করা যেত। তথ্য সংরক্ষণের জন্য ম্যাগনেটিক টেপ ব্যবহার করা হতো। এই দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার প্রথম প্রজন্মের কম্পিউটারের তুলনায় একটু হালকা, একটু আকারে একটু কমে গেল, একটু গতি বেশি বাড়লো, একটু স্পিডই হলো।
এবং পূর্বের ভ্যাকিউম টিউবটা এখান থেকে বাদ গেল, তার জন্য ঘর যে অত্যাধিক তাপশক্তি উৎপন্ন করতো ঘরে সেটারও প্রয়োজন হলো না এবং বিদ্যুৎ খরচটাও কম ছিল। এগুলো সুবিধার মধ্যে পড়ে। উদাহরণ হচ্ছে PDP-1, IBM 7000, এগুলো হচ্ছে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের উদাহরণ। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে কিছু কিছু হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হতো, যেমন ফোর্টরান, কোবল, বেসিক, এগুলো হচ্ছে দ্বিতীয় প্রজন্মের ব্যবহারকারী ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে। এর সুবিধা এবং অসুবিধা পড়তে হবে। এই প্রজন্মের কম্পিউটার আকারে প্রথম প্রজন্মের তুলনায় অনেক ছোট ছিল, কম তাপ উৎপন্ন করত, কম বিদ্যুৎ খরচা হতো। প্রথম প্রজন্মের তুলনায় বিশ্বাসযোগ্য ফলাফল পাওয়া সম্ভব হয়েছিল। প্রথম প্রজন্মের কম্পিউটারে যেরকম গ্যারেন্টি ছিল না যে নির্ভুল তথ্য প্রদান করবে, সেটা থেকে কিন্তু এখানে বিশ্বাসযোগ্য ফলাফল পাওয়া গিয়েছিল, মানে নির্ভুল তথ্য প্রদান করত। অসুবিধা কি? এই প্রজন্মের কম্পিউটারে রক্ষণাবেক্ষণ এবং শীতাতপ নিয়ন্ত্রণের প্রয়োজন হতো। যদিও এই দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে এত তাপশক্তি উৎপন্ন করতো না, কিন্তু তা হলো এই মেশিনগুলোর ইন্টারনালি ঠান্ডা রাখার জন্য এসি ব্যবহার করতে হতো। প্রথম প্রজন্মের তুলনায় এর গঠনটা অনেক জটিল প্রকৃতির এবং আকারে ছোট হলেও কিন্তু বহনযোগ্য ছিল না। বর্তমানে কম্পিউটারগুলো যেমন পোর্টেবল, বহনযোগ্য, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়, দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার কিন্তু পোর্টেবল ছিল না। নেক্সট, তৃতীয় প্রজন্মের কম্পিউটার। দেখো 1964 থেকে 1971, এই সময়টা হচ্ছে তৃতীয় প্রজন্মের কম্পিউটারের যুগ। এখানে দেখো এই প্রজন্মের কম্পিউটারের, মানে তৃতীয় প্রজন্মের কম্পিউটারের মূল উপাদান হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট, যেটাকে সংক্ষেপে আইসি বলা হয়। এই আইসি নিয়ে আমরা পরে আলোচনা করছি। ইনপুটের জন্য কিবোর্ড এবং আউটপুটের জন্য মনিটর ব্যবহার শুরু হলো এই তৃতীয় প্রজন্মের কম্পিউটারে। এই তৃতীয় প্রজন্মের কম্পিউটার যেমন Pentium 3 একটা তৃতীয় প্রজন্মের কম্পিউটারের উদাহরণ, Pentium 2, Pentium 3 এগুলো হচ্ছে তৃতীয় প্রজন্ম কম্পিউটারের উদাহরণ। তথ্য সংরক্ষণের জন্য ম্যাগনেটিক ডিস্ক ব্যবহৃত হতো। পূর্বের প্রজন্ম থেকে কম্পিউটারগুলোর আকার অনেক ছোট ছিল এবং একটু স্পিডিও ছিল, গতিশীল ছিল। কম্পিউটারগুলোর রক্ষণাবেক্ষণ বা মেইনটেনেন্স খরচাও কম ছিল। এগুলো হচ্ছে তৃতীয় প্রজন্মের বৈশিষ্ট্য। এর উদাহরণ হচ্ছে IBM 360, PDP-8, CDC 6600, এগুলো হচ্ছে তৃতীয় প্রজন্মের কম্পিউটারের উদাহরণ। তৃতীয় প্রজন্মের কম্পিউটারে সি, ফোর্টরান, পাস্কেল এই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা হতো। এর সুবিধা হচ্ছে পূর্বের প্রজন্মগুলির তুলনায় আকারে ছোট হওয়ায় বহনযোগ্য ছিল, কম্পিউটারে তাপ কম উৎপন্ন হতো, বিদ্যুৎ খরচাও কম ছিল, অনেক বিশ্বাসযোগ্য ফলাফল প্রদর্শন করত। পূর্বের প্রজন্মের কম্পিউটারের তুলনায় দামটাও অনেক কম ছিল। এবার অসুবিধা দেখি। এই কম্পিউটারের গঠন তুলনামূলকভাবে বাকি দুই প্রজন্মের থেকে অনেকটা জটিল। যেহেতু আকারে ছোট হলো, এর গঠনটা অনেকটা জটিল হয়ে গেল। এই প্রজন্মের কম্পিউটারে শীতাতপ নিয়ন্ত্রণের প্রয়োজন হতো। পূর্বের প্রজন্মের তুলনায় দাম কমলেও তা সাধারণ মানুষের মধ্যে আয়ত্তে ছিল না। এই এত যে অসুবিধাগুলো আছে, এগুলো না বললেও হবে, এগুলো হচ্ছে মানে ঠিক অ্যাকচুয়ালি লজিক্যালি অসুবিধা। 3 নাম্বার সমস্যাটা না লিখলেও হবে। এরপরে যাই আমরা চতুর্থ প্রজন্মের কম্পিউটার। এই চতুর্থ প্রজন্মের কম্পিউটার থেকে কিন্তু যে কম্পিউটারের যুগটা, সেটা অনেকটা আমূল পরিবর্তন হলো। এই প্রজন্মের কম্পিউটারের প্রধান ইলেকট্রনিক্স যন্ত্র হিসাবে LSI বা লার্জ স্কেল ইন্টিগ্রেশন এবং VLSI, যেটাকে বলা হয় ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন যুক্ত আইসি ব্যবহার হতো। এবার এগুলো কি সেটা পরে ডিসকাস করছি। ইনপুট হিসাবে কিবোর্ড এবং মাউস ব্যবহার শুরু করা হলো। ফলাফল বা আউটপুটের জন্য মনিটরের ব্যবহার শুরু হলো। প্রিন্টার, সাউন্ড বক্স এগুলো আস্তে আস্তে ব্যবহার বাড়লো। এগুলো কিন্তু Pentium 4 বা Pentium 3 এই চতুর্থ প্রজন্মের কম্পিউটারের মধ্যে পড়ে। Pentium 4 এর প্রথম দিক, মানে Pentium 4 যখন শুরু হলো সেই সময়কার হচ্ছে চতুর্থ প্রজন্মের জন্ম। Pentium 3 শেষ, Pentium 4 এর শুরু, এই সময়টা। এই প্রজন্মের কম্পিউটারগুলো আকারে খুব ছোট ছিল এবং বহনযোগ্য ছিল। প্রদত্ত ফলাফলও অনেক বেশি বিশ্বাসযোগ্য ছিল। এর উদাহরণ হচ্ছে Cray 1, Cray 2, TRS-80, এগুলো হচ্ছে এর চতুর্থ প্রজন্মের উদাহরণ। বিভিন্ন রকম সফটওয়্যার ব্যবহার করা হতো, যেমন অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে উইন্ডোজ ব্যবহার ছিল না। যেহেতু উইন্ডোজ একটা গ্রাফিক ইউজার বেসড একটা অপারেটিং সিস্টেম, তখন গ্রাফিক ইউজার ইন্টারফেস যুক্ত অপারেটিং সিস্টেম আবিষ্কৃত হয়নি। তখন কমান্ড ইউজার ইন্টারফেস যুক্ত অপারেটিং সিস্টেম চলতো, তাই ডস, ইউনিক্স এইগুলো ছিল।
এছাড়া সি, সি প্লাস প্লাস, 4GL, SQL এগুলো সব ব্যবহার হতো। এগুলো হচ্ছে এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সুবিধা হচ্ছে এই প্রজন্মের কম্পিউটারের রক্ষণাবেক্ষণ খরচা কম ছিল। এই সময় LSI বা VLSI এই যুক্ত প্রসেসর চলতো বা আইসি চলতো। পূর্বের প্রজন্মের কম্পিউটারগুলির তুলনায় অনেক বেশি নির্ভরযোগ্য ফলাফল পাওয়া যেত। এর অসুবিধা হচ্ছে গঠন তুলনামূলকভাবে পূর্বের প্রজন্মগুলি থেকে অনেকটা জটিল ছিল। LSI এবং VLSI চিপের ব্যবহারের জন্য উন্নত প্রযুক্তির প্রয়োজন ছিল, উন্নত মানের সফটওয়্যারের প্রয়োজন ছিল। যেহেতু টেকনোলজি এত উন্নত, এর সঙ্গে সফটওয়্যারটাও কিন্তু খুব উন্নত হওয়ার প্রয়োজন ছিল, নাহলে চালানো সম্ভবপর হতো না। এরপরে আমরা যাই পঞ্চম প্রজন্ম, যেটাকে ফাইনাল প্রজন্ম বলা হচ্ছে। এই প্রজন্মের কম্পিউটারের প্রধান ইলেকট্রনিক্স যন্ত্রাংশ হচ্ছে ULSI, মানে আলট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন যুক্ত আইসি, যেটাকে বর্তমানে আমরা প্রসেসর বলি। এই প্রসেসরের মধ্যে অনেকগুলো ছোট ছোট SMD ট্রানজিস্টর থাকে। যে সমস্ত প্রসেসরের মধ্যে অতিরিক্ত মানে বেশি পরিমাণে SMD ট্রানজিস্টর থাকবে, সেই সমস্ত প্রসেসর হচ্ছে অনেক উন্নত মানের। এর মধ্যে বিভিন্ন রকম লজিক গেটগুলো কাজ করে, যে লজিক গেট তোমরা পরে পড়বে। সেই গেটের মধ্যে দিয়ে আউটপুটগুলোকে পাস করানো হয়, যেটা খুব তাড়াতাড়ি প্রসেস করবে বা বিশ্লেষণ করে আউটপুট দেবে, সেই প্রসেস হচ্ছে তত ফাস্ট। নির্দেশ বা তথ্য ইনপুট আউটপুটের জন্য কিবোর্ড, মাউস, জয়স্টিক, মনিটর, প্রিন্টার এগুলো ব্যবহৃত হলো। তথ্য সংরক্ষণের জন্য অধিক ক্ষমতা সম্পন্ন ম্যাগনেটিক এবং অপটিক্যাল ডিস্ক, ম্যাগনেটিক ডিস্ক হচ্ছে হার্ড ডিস্ক, এটা ব্যবহৃত শুরু হলো। অপটিক্যাল ডিস্ক হচ্ছে CD, DVD, এগুলো হচ্ছে অপটিক্যাল ডিস্ক। তুলনামূলকভাবে এই প্রজন্মের কম্পিউটারগুলিতে কম পরিমাণ তাপশক্তি ব্যয় হয়। বর্তমানে যে আমাদের মডার্ন কম্পিউটার, কিন্তু এত বিদ্যুৎ খরচা হয় না, আর সেটা চালাতে গেলে কিন্তু এসিও লাগাতে হয় না, নর্মাল একটা এনভায়রনমেন্টে কিন্তু রাখা যায়। এই সময়কার কম্পিউটারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI যুক্ত করা সম্ভব হয়েছে। বর্তমানে আমাদের কম্পিউটারগুলোতে মানে আমাদের যে জেনারেশনটা রয়েছে এখন 5th জেনারেশনে, কিন্তু AI এখনো সিস্টেম হয়নি, তবে কোর i9 প্রসেসরে হয়তো যুক্ত হয়েছে। কিন্তু এখনও বর্তমানে AI টেকনোলজি যুক্ত বিভিন্ন রকম ফোন পাওয়া যায়। AI ক্যামেরা, AI অপারেটিং সিস্টেম, এরকম বিভিন্ন রকম AI ফিচার্স যুক্ত করা হয়েছে ফোনগুলোতে। এর উদাহরণ পড়বে IBM SP2, SGI Origin, Param 10000, এটা হচ্ছে ভারতের একটা সুপার কম্পিউটার। Param 10000 হচ্ছে ভারতের সুপার কম্পিউটার। এগুলো হচ্ছে উদাহরণ। ব্যবহৃত সফটওয়্যার মানে ল্যাঙ্গুয়েজগুলো কী কী হতে পারে? প্রোলগ, লিস্প, এগুলো হচ্ছে কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এছাড়া জাভা ব্যবহার করা হয়। সুবিধাগুলো কি? এই প্রজন্মের কম্পিউটার তুলনামূলকভাবে দ্রুত গতি সম্পন্ন এবং একাধিক কাজ একসাথে সম্পাদন করতে পারে, মাল্টিটাস্কিং। একধারে হয়তো গান চালিয়ে দিয়েছি, একধারে পেইন্ট করছি, বা একধারে হয়তো ওয়ার্ডে টাইপ করছি, বিভিন্ন রকম দ্রুত টেকনিকে কাজ একসাথে আমরা কমপ্লিট করতে পারি, মাল্টিটাস্কিং। এটা সিঙ্গেল ইউজার আবার মাল্টি ইউজারও হতে পারে। এই সময়ের কম্পিউটারগুলিতে কৃত্রিম বুদ্ধি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে উন্নত চিন্তা শক্তির বিকাশ ঘটানো হচ্ছে। রক্ষণাবেক্ষণ ও শীতাতপ নিয়ন্ত্রণের প্রয়োজন নেই। অসুবিধা কি? একটাই অসুবিধা, এই প্রজন্মের কম্পিউটারগুলির গঠন অনেক সূক্ষ্ম এবং জটিল। যেহেতু টেকনোলজি এত হাই, অতএব এর যে গঠনটা সেটা অনেকটা জটিল, কমপ্লেক্স। আচ্ছা, এরপর আমরা আসি, যে বলছিলাম যে আমি আইসিগুলো কি কি, আইসির ভাগগুলো আমরা এবার দেখব। যেমন দেখো, আইসি এখানে ভেতরে মানে আইসির ভেতরে যে ছোট ছোট ট্রানজিস্টরগুলো থাকে, তার উপর বেস করে আইসিকে মানে ইন্টিগ্রেটেড সার্কিটকে এখানে 5 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। এক নম্বর হচ্ছে SSI, যেটাকে স্মল স্কেল ইন্টিগ্রেশন বলা হয়। যেমন দেখো এখানে অনেকগুলো ছবি দেওয়া রয়েছে, এগুলো হচ্ছে আইসির ছবি। এখানে দেখো আইসির সামনে একটা ছোট দাগ মতো রয়েছে, মানে ফুটো মতো রয়েছে, হাফ সার্কেল মতো, এটাকে নচ বলা হয়। এই নচ থেকে অ্যান্টি ক্লকওয়াইজ এই যে রয়েছে এই লেগগুলোকে গুনতে হয়। এটা একটা টেকনিক্যাল টার্ম। এটা 2 নম্বর MSI, যেটাকে বলা হয় মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশন। এটা SSI এর থেকে একটু আপডেটেড। এরপরে এলো LSI, লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এটার মধ্যে ট্রানজিস্টর সংখ্যা একটু বেশি বাড়ানো হলো, প্রসেসিং স্পিড একটু ফাস্ট হলো। সেটাকে আপডেট ঘটিয়ে করা হলো VLSI, যেমন পেন্টিয়াম 3, পেন্টিয়াম 4 এর শুরু, পেন্টিয়াম 4 যেখান থেকে স্টার্ট হলো, সেগুলো হচ্ছে VLSI, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। তার মধ্যে আরও আপডেট করিয়ে সেটাকে ট্রানজিস্টর সংখ্যা বাড়ানো হলো, গেটের সংখ্যাও চেঞ্জ করা হলো।
পরবর্তীকালে যেটা এখনকার যুগে যেটা চলছে বা পঞ্চম প্রজন্মের কম্পিউটার বা ষষ্ঠ প্রজন্ম যেটা পরেও চলবে, সেটা হচ্ছে ইউএলএসআই, আলট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এটা হচ্ছে এইটা বর্তমানে প্রসেসরটা। এটা একটা ল্যাপটপ প্রসেসর যেটা পেস্ট করা আছে, তোমরা দেখে বুঝতে পারবে না। কিছু কিছু ডেস্কটপ কম্পিউটারের প্রসেসর হয় সেটা একটুখানি উপর দিকে ওঠা মতো থাকে, সেগুলো ইউএলএসআই। মোবাইল কম্পিউটার বা এমনি ল্যাপটপের বা ডেস্কটপ কম্পিউটারের সব প্রসেসরগুলো সবই হচ্ছে ইউএলএসআই। এর মধ্যে অনেকগুলো এসএমডি ট্রানজিস্টার থাকে এবং গেটটাও খুব হাই ডিমান্ড, মানে টেকনোলজিটাও খুব ভালো থাকে, যার জন্য এর প্রসেসিং স্পিডটা খুব ফাস্ট হয়, বিভিন্ন কাজগুলো খুব তাড়াতাড়ি করতে পারে। তাহলে এগুলো হচ্ছে ছবি, তোমরা একটু তোমাদের বোঝানোর জন্য বললাম। বাকি সুবিধা অসুবিধা এই বৈশিষ্ট্যগুলো আমরা পরে আলোচনা করব আইসি নিয়ে বা প্রসেসর নিয়ে। আজকে তাহলে এটুকুই থাকলো। তোমাদের যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবে।